সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। হবিগঞ্জ ল কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবারও হাজির হলাম তোমাদের মাঝে। আজকে আরেকটি নতুন বিষয়ের উপর আলোচনা করব। আশা করি সেটা শুনে সবাই উপকৃত হবে। আজকে আমার যে বিষয়, যেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে মেইনটেনেন্স, যাকে আমরা বাংলায় ভরণ পোষণ বলে থাকি। মেইনটেনেন্স বা ভরণ পোষণ আমরা সকলেই কম বেশি এই শব্দটার সাথে পরিচিত। এই ভরণ পোষণ বা মেইনটেনেন্সে আমরা বিশেষ করে পিতামাতা ও সন্তানের ভরণ পোষণের ব্যাপারে আলোচনা করব। মূলত আমাদের যে আজকের বিষয়টা হচ্ছে পিতামাতা ও সন্তানের ভরণ পোষণ। শুরুতেই আমি বলতে চাই যে কি কি বিষয়ের উপরে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জানব যে ভরণ পোষণ কি, তারপর সন্তানের ভরণ পোষণের ব্যাপারে পিতার দায়িত্ব কি, সন্তানের ভরণ পোষণের ব্যাপারে মাতার দায়িত্ব কি, ভরণ পোষণের ব্যাপারে পিতামহের দায়িত্ব কি, ভরণ পোষণের ব্যাপারে চাচার দায়িত্ব কি, পিতামাতার ভরণ পোষণের ব্যাপারে সন্তানের দায়িত্ব কি, তারপর পিতা মাতামহ এবং পিতামহী ও মাতামহীর ভরণ পোষণ সম্পর্কে আলোচনা করব। তাছাড়া অন্যান্য আত্মীয়দের ভরণ পোষণের ব্যাপারেও আলোচনা করব। আর সর্বশেষ ভরণ পোষণ আদায়ের জন্য যে মামলা করতে হয়, সেই মামলাটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই মেইনটেনেন্স বা ভরণ পোষণের সংজ্ঞা কী বা ভরণ পোষণ বলতে কি বোঝায়, সেই বিষয়টা যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা বলবো যে ভরণ পোষণ বলতে খাদ্য, বস্ত্র ও বাসস্থানকে বোঝায়। ভরণ পোষণ বলতে কি বোঝায়? খাদ্য, বস্ত্র ও বাসস্থান, এই তিনটার সংমিশ্রণের নামই হচ্ছে ভরণ পোষণ। আর্থিক দিক দিয়ে ইহার পরিমাণ কত টাকা হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ নাই। তার মানে মুসলিম আইনে এই ভরণ পোষণের পরিমাণের ব্যাপারে আর্থিক দিক দিয়ে সেটা কত টাকা হবে সেই ব্যাপারে ফিক্স বা নির্ধারণ কোনো কিছু নাই। ভরণ পোষণটা যার জন্য প্রয়োজন হবে তার সামাজিক অবস্থান এবং অন্যান্য প্রেক্ষিতের বিবেচনায় ভরণ পোষণের পরিমাণ নির্ধারিত হয়। একজন নাবালক সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে অবশ্যই শিক্ষা ও চিকিৎসার খরচ অন্তর্ভুক্ত হবে। তাহলে ভরণ পোষণটা কি সংজ্ঞা আমরা বুঝতে পারলাম যে মূলত হচ্ছে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এবং ভরণ পোষণ কত টাকা হবে সেই ব্যাপারে আইনে নির্ধারিত কোনো কিছুই নাই।
সেই ক্ষেত্রে আমরা ভরণ পোষণের ব্যাপারে আমরা বলতে পারি যে একজন নাবালক সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে অবশ্যই তার শিক্ষা এবং চিকিৎসার খরচটাও ইনক্লুডিং থাকবে। এখন আমরা দেখব যে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে পিতার যে দায়িত্ব সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। একজন পিতা তার পুত্র সন্তানকে বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত এবং কন্যা সন্তানকে বিবাহ হওয়া পর্যন্ত ভরণ পোষণ যোগাইতে বাধ্য। পুত্র সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে পিতা তার সন্তানকে বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত এবং কন্যা সন্তানের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই কন্যা সন্তানটার বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত পিতা ওই পুত্র এবং কন্যা সন্তানের ভরণ পোষণ যোগাইতে বাধ্য। কিন্তু সাবালক পুত্র যদি রোগগ্রস্ত বা দৈহিক অক্ষমতার কারণে নিজের ভরণ পোষণ করতে সক্ষম না হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর বর্তাইবে। অর্থাৎ পুত্র সন্তানটি সাবালক হওয়ার পরেও যদি দেখা যায় যে সেই সাবালক পুত্র সন্তানটি রোগগ্রস্ত হয়ে যায় বা চলাফেরায় সে অক্ষম হয়ে যায় তাহলে কিন্তু ওই সাবালক পুত্রেরও ভরণ পোষণ যোগাইতে তার পিতা বাধ্য। মুসলিম আইনের নাবালকের অভিভাবক সংক্রান্ত আইন অনুযায়ী নাবালক সন্তান সন্ততি মা সহ অন্যান্য তত্ত্বাবধায়কের হেফাজতে থাকা সত্ত্বেও পিতা তার ভরণ পোষণ দিতে বাধ্য। সন্তান সন্ততির নিজস্ব সম্পদ হইতে তার ভরণ পোষণ পাওয়া গেলে সেই ক্ষেত্রে পিতামাতা বা অন্য কেউ তার ভরণ পোষণ যোগাইতে বাধ্য নয়। যখন দেখা যাবে সন্তানদের নিজস্ব কোনো সম্পদ থাকে এবং সেই সম্পদ থেকে ভরণ পোষণ যদি পাওয়া যায় তাহলে পিতামাতা বা অন্য কেউ তার ভরণ পোষণ যোগাইতে বাধ্য নয়। অর্থাৎ যে ক্ষেত্রে সন্তানদের নিজস্ব সহায় সম্পদ থাকে সেই সহায় সম্পদ থেকে যদি ওই সন্তানদের বা সন্তানের ভরণ পোষণের বিষয়টা মিটে যায় সেই ক্ষেত্রে তার পিতা ওই সন্তানের ভরণ পোষণ যোগাইতে বাধ্য নয়। কোনো নাবালক পুত্র অথবা অবিবাহিত কন্যা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পিতার সাথে থাকতে অস্বীকার করলে পিতা এইরূপ পুত্র কন্যার ভরণ পোষণ যোগাইতে বাধ্য নয়। অর্থাৎ নাবালক পুত্র বা অবিবাহিত কন্যারা উইদাউট এনি রিজন বা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া যদি পিতার সাথে থাকতে অস্বীকার করে তাহলে পিতা ওই পুত্র বা কন্যার ভরণ পোষণ যোগাইতে বাধ্য নয়। অপরদিকে তালাকপ্রাপ্তা কিংবা বিধবা কন্যার ভরণ পোষণের দায়িত্ব পিতার। যদি কোনো কন্যা সন্তানের বিবাহ হওয়ার পর সে ডিভোর্সি হয়ে যায়, সে তালাকপ্রাপ্তা হয়ে যায় কিংবা কোনো বিধবা কন্যা থাকে তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর বর্তায়। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে পিতার যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বটা কতটুকু বা কী পরিমাণ সেই বিষয়ে। এখন আমরা
যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে মাতার দায়িত্ব। এতক্ষণ আমরা জানলাম পিতার দায়িত্ব কি। এইবার আমরা জানব যে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে মাতার দায়িত্ব কি। যেই ক্ষেত্রে পিতা দরিদ্র এবং সন্তানের ভরণ পোষণ যোগাইতে অসমর্থ, অথচ মাতা অবস্থা সম্পন্ন, সেই ক্ষেত্রে পিতার নিকট হইতে আদায়ের অধিকার সহ মা সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য। খুবই সহজ বিষয় যে যখনই দেখা যাবে সন্তানদের পিতা দরিদ্র বা গরিব এবং ওই পিতা সন্তানদের ভরণ পোষণ যোগাইতে অসমর্থ, সেই ক্ষেত্রে ওই সন্তানদের বা সন্তানের মাতা যখন অবস্থা সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে পিতার নিকট হইতে আদায়ের অধিকার সহ মা সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য। তাহলে বোঝা গেল যে সন্তানের ভরণ পোষণের ব্যাপারে মায়ের দায়িত্বটা কি। আচ্ছা, প্রথমে আলোচনা করলাম আমরা পিতার দায়িত্ব, এখন আলোচনা করলাম মাতার দায়িত্ব। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পিতামহের দায়িত্বটা কি। নাবালকের সন্তানদের ভরণ পোষণের ব্যাপারে পিতামহের দায়িত্ব কি। পিতা গরিব এবং উপার্জন করতে অক্ষম হইলে, আবার মাতাও গরিব হইলে, পিতামহ অবস্থা সম্পন্ন হইলে তিনি তাহার নাতি নাতনির ভরণ পোষণ দিতে বাধ্য। যখন দেখা যাবে সন্তানদের পিতা গরিব, সাথে সাথে মাতাও গরিব, সেই ক্ষেত্রে পিতামহ যদি অবস্থা সম্পন্ন হন, সেই ক্ষেত্রে ওই সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব পিতামহের উপর বর্তায়। অর্থাৎ নাতি নাতনিদের ভরণ পোষণের দায়িত্ব তার পিতামহের উপর বর্তায় এবং ওই পিতামহ তার নাতি এবং নাতনির ভরণ পোষণ দিতে বাধ্য। ভরণ পোষণের ব্যাপারে পিতার দায়িত্ব গেল, মাতার দায়িত্ব গেল, পিতামহের দায়িত্ব গেল। এবার আসি আমরা ভরণ পোষণের ব্যাপারে চাচার দায়িত্ব কি। যদি পিতা গরিব থাকে এবং সেই পিতার একজন ধনী ভাই থাকে, কি বললাম যে যদি সন্তানদের পিতা গরিব থাকে এবং সেই পিতার একজন ভাই ধনী ভাই থাকে, তাহলে আদালত পিতার নিকট হইতে আদায়ের অধিকার সংরক্ষণ করে ওই ধনী ভাইকে ওই সন্তানদের ভরণ পোষণ দেবার জন্য নির্দেশ দিতে পারেন। অর্থাৎ এখানে দেখা যায় যে সন্তানদের পিতা যদি গরিব থাকেন এবং ওই পিতার একজন ধনী ভাই থাকে বা সন্তানদের ধনী চাচা থাকেন, সেই ক্ষেত্রে আদালত ওই ধনী চাচার উপর ভরণ পোষণের জন্য নির্দেশ দিতে পারেন সন্তানদেরকে যেন উনি ভরণ পোষণ করেন। এখন আমরা দেখব পিতামাতার ভরণ পোষণের ব্যাপারে সন্তানের দায়িত্ব কি। এতক্ষণ আলোচনা করলাম ভরণ পোষণের ব্যাপারে পিতার দায়িত্ব কি, মাতার দায়িত্ব কি, পিতামহের দায়িত্ব কি, চাচার দায়িত্ব কি। এখন আমি যদি ভিন্নভাবে বলি যে পিতামাতার ভরণ পোষণের ব্যাপারে সন্তানের দায়িত্ব কি, ঠিক উল্টো করে বলি
যে ভরণ পোষণের ব্যাপারে শুধুমাত্র যে পিতামাতাই দায়িত্ব পালন করবে সন্তানদের, তাই নয়, মুসলিম আইনে সন্তানরাও তাদের পিতামাতাদের ভরণ পোষণ করবে, সেই ব্যাপারেও আইনে নির্দিষ্টভাবে বলা আছে। আমরা এখন যে বিষয়টা আলোচনা করব যে পিতামাতার ভরণ পোষণের ব্যাপারে সন্তানের দায়িত্বটা কী। পিতামাতা সামান্য উপার্জন করতে সক্ষম হইলেও সচ্ছল সন্তান সন্ততি, এখানে সন্তান সন্ততির ব্যাপারে কথাটা হচ্ছে সচ্ছল সন্তান সন্ততি। সচ্ছল সন্তান সন্ততি পিতামাতার ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। এখানে পিতামাতা গরিব সেটা বলা হয় নাই, বলা হয়েছে যে পিতামাতা সামান্য উপার্জন করতে সক্ষম হইলেও তাদের সন্তান সন্ততি যদি সচ্ছল থাকে, সেই ক্ষেত্রে সচ্ছল সন্তান সন্ততি পিতামাতার ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। দরিদ্র পুত্র তার দরিদ্র মাতার ভরণ পোষণ প্রদান করতে বাধ্য, যদিও মাতা শারীরিকভাবে অক্ষম নহে। দরিদ্র পুত্র যে সামান্য উপার্জন করতেছে, কোনো উপার্জন করেন না এমন দরিদ্র পিতাকে সাহায্য করতে বাধ্য। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, পিতা মাতামহ এবং পিতামহী ও মাতামহীর ভরণ পোষণ। একজন ব্যক্তি তাহার পিতামাতাকে যেইভাবে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য, আবারও বলি, একজন ব্যক্তি তার পিতামাতাকে যেভাবে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য, ঠিক সেইভাবেই সে তার দরিদ্র পিতা ও মাতামহ এবং পিতা ও মাতামহীকে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। আমি আবারও বলি যে একজন ব্যক্তি তার পিতামাতাকে যেভাবে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য, ঠিক সেইভাবেই সে তার দরিদ্র পিতা ও মাতামহ এবং পিতা ও মাতামহীকে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অন্যান্য যে আত্মীয় আছে তাদের ভরণ পোষণের ব্যাপারে মুসলিম আইন কী বলে, অর্থাৎ অন্যান্য আত্মীয়দের ভরণ পোষণ। সচ্ছল ব্যক্তি নিষিদ্ধ সম্পর্কের মধ্যে পড়ে তার এমন আত্মীয় স্বজনকে তাদের সম্পত্তিতে যেই অনুপাতে ওয়ারিশ হবে সেই অনুপাতে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। অন্যান্য আত্মীয়দের ভরণ পোষণের ব্যাপারে আলোচনা করতে গিয়ে এটাই পরিষ্কার হলো যে সচ্ছল ব্যক্তি নিষিদ্ধ সম্পর্কের মধ্যে পড়ে তার এমন আত্মীয় স্বজনকে তাহাদের সম্পত্তিতে যে অনুপাতে ওয়ারিশ হবে সেই অনুপাতে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য। এই ছিল মোটামুটি ভরণ পোষণের ব্যাপারে পিতার দায়িত্ব সন্তানের কি, মাতার দায়িত্ব সন্তানের প্রতি কি, চাচার দায়িত্ব তাদের ভাতিজার প্রতি কি বা ভাতিজির প্রতি কি, তারপরে অপরদিকে উল্টোভাবেও যদি বলি যে পিতা মাতার ভরণ পোষণের ব্যাপারে সন্তানের দায়িত্ব কি, তারপরে অন্যান্য আত্মীয় স্বজনদের ভরণ পোষণের ব্যাপারে মুসলিম আইনে কী বলেছে, সেই টোটাল বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করি সেই আলোচনা থেকে তোমরা ভরণ পোষণের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এইবার আমি আরেকটি বিষয় ভরণ পোষণের ব্যাপারে আলোচনা করতে চাই যে ভরণ পোষণ আদায়ের ক্ষেত্রে
যে মামলা করতে হয় সেই বিষয়ে আমি একটু আলোকপাত করব। ভরণপোষণ পাওয়ার অধিকারী এমন ব্যক্তি তার ভরণপোষণ আদায়ের জন্য যিনি ভরণপোষণ প্রদান করতে বাধ্য তার বিরুদ্ধে পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। অর্থাৎ যিনি ভরণপোষণ পাবেন, যার নিকট পাবেন, তার বিরুদ্ধে ভরণপোষণ আদায়ের জন্য মামলা করতে পারেন। সেই মামলাটা কোথায় করবেন? পারিবারিক আদালতে। এই যে পারিবারিক আদালতে যিনি ভরণপোষণ আদায়ের মামলাটা করবেন, সেই মামলা করতে হলে যে কোর্ট ফি দিতে হয়, সেই কোর্ট ফির পরিমাণ হচ্ছে 25 টাকা। শুধুমাত্র 25 টাকা কোর্ট ফি দিয়েই পারিবারিক আদালতে ভরণপোষণ আদায়ের মামলা দায়ের করা যায়। অপরদিকে কোনো স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ প্রদান না করলে, যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বা তার স্ত্রীকে কোনো ভরণপোষণ প্রদান না করেন, তখন ওই স্ত্রী 1961 সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 9 ধারার বিধান মতে সঙ্গত প্রতিকার প্রার্থনা করে স্থানীয় চেয়ারম্যানের নিকটও দরখাস্ত করতে পারে। এখানে যদি স্বামী তার স্ত্রীকে ভরণপোষণ প্রদান না করে, সেই ক্ষেত্রে ওই স্ত্রী কি করতে পারে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। যে ওই স্ত্রীকে বলা হয়েছে যে স্ত্রী যদি চান 1961 সনের পারিবারিক আইন অধ্যাদেশের 9 ধারার বিধান মতে সঙ্গত প্রতিকার প্রার্থনা করে স্থানীয় চেয়ারম্যানের নিকটও দরখাস্ত করতে পারেন। দরখাস্ত করার পর সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেব একটা সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ স্বামী কর্তৃক স্ত্রীকে ভরণপোষণ বাবদ প্রদানের নিমিত্ত টাকার অঙ্ক নির্ধারণ করবেন। যখন কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভরণপোষণ নিয়মিত পান না বা কখনোই পান না, সেই ক্ষেত্রে ওই স্ত্রী 1961 সনের পারিবারিক আইন অধ্যাদেশের 9 ধারার বিধানে সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যানের কাছে দরখাস্ত করতে পারেন। পরবর্তীতে চেয়ারম্যান সাহেব একটা সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদের মাধ্যমে গঠন করে ভরণপোষণের নিমিত্তে ওই স্ত্রী কত টাকা পাইতে পারে সেই ব্যাপারে তার একটা অঙ্ক নির্ধারণ করবেন। তারপর সালিসি পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে পারিবারিক আদালতে আপিল করারও আবার বিধান আছে। সেই ক্ষেত্রে পারিবারিক আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। নির্ধারিত অঙ্কের টাকা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করতে স্বামী ব্যর্থ হলে তাহা বকেয়া ভূমি রাজস্ব রূপে আদায়যোগ্য। এই আলোচনা থেকে আমরা ভরণপোষণের ব্যাপারে কোথায় মামলা করতে হয়, কিভাবে মামলা করতে হয়, তার বিস্তারিত বিষয়ে এখন আলোচনা করলাম। আশা করি পিতামাতার ও সন্তানের ভরণপোষণের বিষয়টা তোমাদের সকলের নিকটই পরিষ্কার হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফেজ।